দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। সেজন্য আগামী নির্বাচন গণপরিষদ ও জাতীয় নির্বাচন হিসেবে গণ্য হতে পারে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রায়বাজারে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে একথা বলেন তিনি। দলীয় প্রধানদের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক যাত্রা শুরু করে দলটি। আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। অভিন্ন গণপরিষদ ও জাতীয় নির্বাচন হবে কিনা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। উপদেষ্টা আরও জানান, বাজারের চেয়ে কম দামে বাংলাদেশকে এলএনজি দেবে সৌদি আরব। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। আর এক একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি, সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে, এটা তো সরকারের বিষয় না। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায় নতুন দলের প্রতি এমন আহ্বান জানান মির্জা আব্বাস। শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, কোনো অজুহাতে যাতে নির্বাচন দেরি না করা হয়। আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায়। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি অ্যাটিটিউড কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে। বাংলাদেশি কোনো উন্নয়ন সংস্থাকে ইউএসএআইডির ২৯ মিলিয়ন দেওয়ার তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নির্মাণের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চিনে গেছিলাম তখন এটা সই হওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা গেল যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে। আমব্রেলা এমওইউ এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে। এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। বুধবার সকাল 11টায় বঙ্গভবনে শপথ নেবেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ। এর আগে তিনি সবশেষ নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিতে যুক্ত ছিলেন। 1979 সাল থেকে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন সিআর আবরার। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটি রামরুর
প্রতিষ্ঠাতা সমন্বয়ক। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিআর আবরার। বর্তমানে পরিকল্পনার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য যেহেতু উনি একটা অ্যাডভান্সড এজে, উনি চাচ্ছিলেন না যে দুইটা ওনার একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার অ্যাট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন, এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে। বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা রয়েছে ও সরবরাহ কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রম কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। সমস্ত চিত্রকম পোর্টে 3 গুণ করা হয়েছে, আপনার পোর্ট রেট 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে। অত্যন্ত কঠোর ভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। সেই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। সাপ্লাই যতদূর আমি জানি, বন্দর খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে তার বড় অংশই জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে। আর এই পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ দেয়নি নির্বাচন কমিশন। তাই জাতীয় এই সম্পদ এককভাবে নির্বাচন কমিশনের কাছে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মঙ্গলবার ব্যাংক খাতের সংস্কার নিয়ে এক গোল টেবিল বৈঠকে একথা বলেন তিনি। এ সময় অর্থ লুটপাটের সুযোগ দেয়া ব্যাংক কর্মকর্তাদেরকে চাকরি থেকে অব্যাহতি ও আইনি শাস্তির দাবি জানান বর্তমান চেয়ারম্যানরা। গভর্নর বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে 50% এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। যে কেউ চাইলেই ব্যাংকের পর্ষদে বসতে পারবেন না, এজন্য নীতিমালা করা হচ্ছে। এছাড়া ব্যাংক ঝুঁকিতে পড়লেও কোনো অবস্থাতেই নিরীক্ষায় প্রতিবেদন তৈরিতে অনিয়ম করা যাবে না বলেও হুঁশিয়ার করেন গভর্নর। NID is a national asset and it should be used and accessed by the appropriate authorities as and when needed with proper safeguards. It is no longer, it have started with the Election Commission for historical reason, but the evolution has taken it to a much different level and it is now a national level asset and we are using it across the financial sector landscape, across all land transactions and every transactions in Bangladesh, and it cannot be a domain of the Election Commission forever. জাতীয় পরিচয়পত্র সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। এমনকি জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক ও দত্তক নিবন্ধন সবই চলে আসছে এক ছাতার নিচে। স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে পরিচালিত এইসব কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এর মাধ্যমে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ায় যে সিদ্ধান্ত হয়েছে তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী গঠন করা হয় সিভিল রেজিস্ট্রেশন কমিশন। স্বাধীন এই কমিশনের অধীনে থাকবে এনআইডি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক, দত্তক নিবন্ধন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার তথ্য উপাত্ত সার্বিক সমন্বয়। সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর 11-এর খ ধারায় বলা হয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ এবং বিতরণ, রক্ষণাবেক্ষণ এবং এসব করবে স্বাধীন এই কমিশন। অর্থাৎ এনআইডি সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি এসিতে থাকা উচিত। প্রত্যাশা করেন আলোচনা ছাড়া সরকার এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না। সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা, সেরকম একটা চিন্তা থেকে বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। ঈদবাজার ঘিরে ঢাকার শপিং মলগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার রাজধানীর পুলিশ প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, গুলশান বনানী সহ ঢাকার বিভিন্ন শপিং মল তিনি পরিদর্শন করেছেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছেন। নিরাপত্তা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। এ সময় রমজান মাসে সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যারা দোকান মালিক সমিতি রয়েছেন, দোকানদার রয়েছেন, তাদের সবার সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ এবং ডিবি যারা রয়েছেন, তারা কাজ করছেন নিরলসভাবে। যে আমাদের সরকারি যে দায়িত্ব পালনের যে রুটিন দেওয়া আছে, সেই রুটিন মোতাবেক তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করতেছে। ছিনতাই প্রতিরোধে আমাদের পেট্রোল, আমাদের ফুড পেট্রোল, আমাদের ডিবি সব কাজ করে যাচ্ছে, চেকপোস্ট সবগুলি কাজ করে যাচ্ছে। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি দিতে জেলা বাজার মনিটরিং টিম ও ভোক্তা অধিকারের সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে চালানো হয়েছে অভিযান। তবে আজ অভিযানে অধিকাংশ স্থানে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রেখেছে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকায় কাঁচা বাজার ও বিভিন্ন মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এই কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার। এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। এ সময় বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করেছে তারা। ভোজ্য তেলের সংকট তৈরি ও বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে এই অভিযান কার্যক্রম করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জাকাতের নামে শাড়ি লুঙ্গি না দিতে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জাকাত গরিবের হক, এর মাধ্যমে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা করতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির আরও বলেন, জাকাত অর্থনৈতিকভাবে সমাজে ভারসাম্য নিয়ে আসে। এ সময় হক আদায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জামায়াত নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, আল্লাহর কুরআনকে ক্ষমতায় নেয়ার লক্ষ্যেই আন্দোলন করে। একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না। সোমবার রাতে সাতকানিয়ায় 2 জনকে গণপিটুনিতে হত্যা পরিকল্পিত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ এক বিবৃতিতে দলটি দাবি করেছে, মজলুম ব্যবসায়ী নিজামুদ্দিন ও আবু সালেককে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনিতে হত্যা করা হয়। স্থানীয় চেয়ারম্যান মানিকের নির্দেশে তার ভাই মুমতাজ ও হারুনের পরিকল্পনায় এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করা হয় বিবৃতিতে। অবিলম্বে চিহ্নিত খুনিদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানায় জামায়াত। সেই সাথে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত না করার আহ্বান দলটির। চিকিৎসকরা অনুমতি দিলে শিগগিরই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। সোমবার রাতে লন্ডনে জিয়া পরিষদ ইউকে আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন ডক্টর জাহিদ হোসেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাকে। পরিবারের সাথে থাকায় তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, যা শারীরিক সুস্থতায় সহায়ক হিসেবে কাজ করছে বলেও জানান ডক্টর জাহিদ হোসেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে, মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ।
মধ্যরাতের রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে একাডেমিক ভবন, উপাচার্যের কার্যালয় সহ বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে সমবেত হয়ে ৮ শিক্ষার্থীর ওপর হামলাকারীদের বিচার দাবি জানায় তারা। এ সময় হামলায় নেতৃত্ব দেয় স্থানীয় বিএনপির নেতা শহীদুল আলম হককে গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা এখান থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই যে সন্ত্রাসী বা হামলাকারী সে যে দলেরই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আর যদি আপনারা আইনের আওতায় না আনতে চান তাহলে নব্য ফেসিবাদ কায়েম হবে। গ্রেফতার যে পর্যন্ত হয়নি সেটাই আমরা আশ্চর্যজনিত হয়েছি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা পুলিশ প্রশাসন আছে তারা কি ভূমিকা রেখেছে এটা আমরা খুবই শঙ্কিত এটা নিয়ে। মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানি, নির্যাতন ও দুর্নীতির অভিযোগে একটি আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর নামে আউটসোর্সিং এই কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি ও নির্যাতনের অভিযোগ তোলেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুর্নীতি ও অপকর্ম রক্ষায় জড়িত থাকার অভিযোগ ওঠে মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি অবিলম্বে এই প্রতিষ্ঠান বন্ধ এবং হাই কমিশন থেকে দায়ী ব্যক্তিদের অপসারণ করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে আমরণ অনশন এবং দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। বিতর্কের মুখে জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের পরিবারের সন্তানদের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার পূর্বের আদেশ বাতিল করে নতুন এই আদেশ জারি করা হয়। নতুন আদেশে বলা হয় 2024 সালের জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। নতুন আদেশ অনুযায়ী আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণীতে 1 জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। এর আগে গেল 2 মার্চ জারি করা একটি আদেশে বলা হয় মুক্তিযোদ্ধা কোটার মতো 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা পাবে। খুলনায় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র ও তার স্ত্রী উষা রানী চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা দায়ের করেছে। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। আওয়ামী লীগের সরকারের সাবেক মন্ত্রী নারায়ণ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ে বহির্ভূত 2,42,11,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তার স্ত্রী উষা রানী চন্দ্র জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 62,43,000 টাকার সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ তারা নিজেদের দখলে রেখে দুর্নীতি করেছেন বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ইকবাল কবির, অধ্যাপক সত্তার ও অধ্যাপক ফেরদৌস আক্তারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। জনাব নারায়ণ চন্দ্র সাবেক মন্ত্রী অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,79,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। 1,752টি গুমের অভিযোগের মধ্যে 1,000টি গুমের তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় গুম কমিশন। তদন্তে উঠে আসা তথ্যে 330 জনের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চিত কমিশন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে গেল 2.5 বছরে ভারতে আটক রয়েছে 1,067 জন বাংলাদেশি। তবে তারা সবাই গুমের শিকার হয়েছিল কিনা তা তদন্তের বিষয় বলেও জানানো হয়। আলামত নষ্ট করার রোধে সারা দেশের বন্দিশালাগুলোতে অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। কমিশন প্রধান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগও তাদের ব্যক্তিগত অপরাধ, যার কারণে বাহিনীর উপর গুমের দায় দেওয়া অনুচিত হবে। ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে,
তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। আমাদের প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা ফাইন্ডিং থাকবে এভিডেন্স বেসড। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা কারণ এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস পেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলার কোনো সম্পৃক্ততা নেই। ন্যায় বিচারের প্রত্যাশাও আইনজীবীর বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরে 21 জুন আমানুল্লাহ আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ 2014 সালের 26 মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনরায় শুনানির নির্দেশ দেন। 2023 সালের 30 মে হাইকোর্টের এই বেঞ্চ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। আমাদের পক্ষে আমরা এবং দুদকের আইনজীবী আর্গুমেন্ট করেছে এবং আজকে কিন্তু লাস্ট ডে। এর আগে 3 দিন মানে 4 দিন আর হিয়ারিং হলো এবং এই মামলাটা আগামী 30 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সময় আইন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স 12 বছর 6 মাস নির্ধারণ করে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপিল বিভাগকে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চকে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই রায়ে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পরে আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে ফের আপিল শুনানির জন্য 12 মার্চ দিন ধার্য করেন। আগে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে 2015 থেকে 2018 সালের মধ্যে 3টি গেজেট প্রকাশ করে সরকার। এসব গেজেটে মুক্তিযোদ্ধা হতে হলে 13 বছর এবং সর্বশেষ গেজেটটিতে 12 বছর 6 মাস বয়স নির্ধারণ করা হয়। পরে এসব গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে 15টি রিট দায়ের করা হয়। মানি লন্ডারিং আইনের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে শুনানিতে তার পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে উল্লেখিত 133 কোটি টাকা ইমরান হোসেনের পৈতৃক সম্পত্তি। এছাড়া গরু আমদানি নীতি অনুসরণ করেই ব্রাহ্মা জাতের গরু আমদানি করেছিলেন তিনি। এমন অভিযোগকে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে ইমরানের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, জামিনে মুক্ত হয়ে তদন্তের আলামত নষ্ট করবেন ইমরান। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তার পাচারে যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায় তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। পরবর্তীতে আমরা সময় মতো আমাদের তদন্তকারী কর্মকর্তা যখন প্রয়োজন হবে তখন তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব সমর্থিত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটির পর ফের 161 সদস্যের বিদ্রোহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী অর্থোপেডিক বিশেষজ্ঞদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিদ্রোহী কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ববর্তী কমিটির পদত্যাগের পর নতুন কমিটি গঠন করা হয়। সেখানে দেশের অধিকাংশ চিকিৎসকদের মূল্যায়ন করা হয়নি। আমরা অর্থোপেডিক সোসাইটি প্রতিনিধিত্ব করতে চাই। বেসিক্যালি সোসাইটিতে সবাই থাকে এখানে এটা, কিন্তু আমরা আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের লিখিত বক্তব্য যেটা বলা হয়েছে যে আমরা ফেসিস্ট বিরোধী, ফেসিস্টের বিপক্ষে। আমি বলিনি যে জাতীয়তাবাদী ডাক্তারদের বাদ দিয়ে বলিনি,
এখনকার আমরা যারা এসেছি তারা বলেছি জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ আমরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড হামলা করেছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। এতে সরকার দলীয় আইন প্রণেতারা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও শিক্ষার্থীদের সমর্থনে মঙ্গলবার এমন ভয়াবহ হামলা চালান বিরোধীরা। এদিন অধিবেশন চলাকালে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার কিছু এজেন্ডার অনুমোদন দেওয়ার সময় বিরোধীরা তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে আসেন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা বাহিনীর সঙ্গেও। এ সময় বিরোধীদের কয়েকজন নেতা স্মোক গ্রেনেড ছুড়ে মারেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপি ধোঁয়া দেখা যায়। 4 মাস আগে রেল স্টেশনের ছাদ ভেঙে 15 জন নিহত হওয়ার পরে দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দেশটির সাধারণ মানুষ। বিশেষ করে সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হাজারো সার্বিয়ান। কানাডার পণ্যের উপর 25% বাণিজ্য শুল্ক আরোপ করা এবার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিবিসি জানায়, এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত $30 বিলিয়ন পণ্যের উপর মঙ্গলবার থেকেই পাল্টা 25% শুল্ক আরোপ করল কানাডা। যে তালিকায় আছে বিয়ার, ওয়াইন, গৃহস্থালী যন্ত্রপাতি, ক্রীড়া সরঞ্জাম সহ নানা পণ্য। এছাড়া আগামী 21 দিন পর আরও $125 বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্যে কর বসাবেন ট্রুডো। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ওয়াশিংটনের শুল্কনীতি প্রক্রিয়ায় এদিন ট্রুডো আরও জানান, কানাডার মানুষ সহনশীল হলেও এই ক্ষেত্রে ওয়াশিংটনকে ছেড়ে কথা বলবে না অটোয়া। পাশাপাশি ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো পার্থক্য নেই এমন অভিযোগও তোলেন কানাডীয় প্রধানমন্ত্রী। গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন দিতে আরব নেতাদের অনুরোধ দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহর। পরিকল্পনায় বলা হয়, $53 বিলিয়ন খরচ করে আগামী 5 বছরের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন করা হবে। এতে করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এর আগে গাজায় যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার মিশরের কায়রোতে আলোচনায় বসেন আরব লীগের নেতারা। বৈঠকে অংশ নেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান, লেবাননের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ দীর্ঘায়িত করা হবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানি, নির্যাতন ও দুর্নীতির অভিযোগে একটি আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর নামে আউটসোর্সিং এই কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি ও নির্যাতনের অভিযোগ তোলেন প্রবাসী বাংলাদেশিরা। একসঙ্গে প্রতিষ্ঠানের দুর্নীতি ও অপকর্ম রক্ষায় জড়িত থাকার অভিযোগ ওঠে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে। প্রবাসীদের দাবি, অবিলম্বে এই প্রতিষ্ঠান বন্ধ এবং হাইকমিশন থেকে দায়ী ব্যক্তিদের অপসারণ করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে আমরণ অনশন এবং দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। ভারী বৃষ্টিপাতে স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতে টেম্বুস নদীর পানি উপচে আকস্মিক বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বাসিন্দারা। আকস্মিক বন্যায় প্লাবিত হয় স্পেনের পূর্বাঞ্চল। এ সময় বেশ কয়েকটি গাড়ি পানির তোড়ে ভেসে খাদে পড়ে যায়। রাস্তাঘাটে জলাবদ্ধতা ছাড়াও কাদায় ডুবে আছে। রাস্তা পরিষ্কার ও পানি নিষ্কাশনের জন্য জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে কাজ করছেন স্থানীয়রাও। ক্যানারি দ্বীপপুঞ্জে হলুদ সতর্কতা জারি করেছে স্প্যানিশ আবহাওয়া সংস্থা। এদিকে উত্তর পেরুতে প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে বন্যা দেখা দেয় লাল সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বন্যা কবলিত প্রায় 1.5 লাখ বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, ধানমন্ডির স্পোর্টস ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির 3 নম্বর মাঠে দিনের শুরুতেই রূপগঞ্জ পেসার শরীফুল ইসলামের বোলিং তোপে 93 রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। শরীফুলের 4 উইকেটের সাথে তানভীর নেন 3 উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করে তানজিদ তামিমের অপরাজিত ৬৫ রানে ভর করে ১৪ ওভারে ১০ উইকেট হাতে নিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রূপগঞ্জ। পাশের মাঠেই পার্টেক্সের বিপক্ষে অনিক সরকার ও রায়ান রাফসানের জোড়া 15-এ ২৯৮ রানের বড় সংগ্রহ পায় শাহিনপুকুর। জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারায় পার্টেক্স। শেষ পর্যন্ত ইনিংস শেষের ১ বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে যায়। মিরপুরের ধানমন্ডির বিপক্ষে অর্ডারে ৩ ব্যাটারের 15-এ ২৬২ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। বড় লক্ষ্য তারা শুরুতে উইকেট হারালেও ফজলে মাহমুদ রাব্বি ও নুরুল হাসান সোহানের জোড়া 50, ৮ বল ও ৪ উইকেট হাত রেখে জয় পায় ধানমন্ডি। মঙ্গলবার মিরপুরে ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের একটি প্রতিনিধি দল। আলোর মুখ দেখতে পারে গেল বছর স্থগিত হওয়া এই দলের সিরিজ। নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর বাংলাদেশ সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড এ দল। 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে 28 সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সে সময় রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ সফর স্থগিত করলেও এবছর আয়োজিত হতে পারে এই দলের সিরিজ। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগামী মে মাসে দেশে আসবে জিম্বাবুয়ের ক্রিকেট দল। ভেন্যু ও সূচি এখনও চূড়ান্ত না হলেও ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে পারে 2 ম্যাচের টেস্ট সিরিজ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে একথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। না, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল, যেই সফরের মূল স্ট্রাকচার ছিল 2টা টেস্ট 3টা টি-20। কিন্তু গত বছর যেহেতু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আমরা এই কারণে ওই সিরিজটা রিশিডিউল করে 5টা টি-20 খেলেছিলাম। আমাদের 2টা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। সো আমরা ওই 2টা টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি, ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট ম্যাচেস থেকে কমাতে চাইনি। ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে। আমরা 2টা টেস্ট খেলব। ভেন্যু এবং এক্স্যাক্ট ডেট আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মিডিয়ার সাথে শেয়ার করতে পারব। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করণে দল থেকে বাদ পড়েছেন 2 অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে দলে জায়গা হয়নি পেসার শাহিন আফ্রিদের। ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর দলে বেশ কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান। টি-20-তে দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার সাদাব খান। নিয়মিত অধিনায়ক রিজওয়ান বাদ পড়ায় এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন উইকেট কিপার হাসান নওয়াজ ও ব্যাটার আব্দুল সামাদ। ওয়ানডে দলে অবশ্য শাহিন আফ্রিদির বাদ পড়া ছাড়া আর তেমন চমক নেই। যথারীতি নেতৃত্বে থাকছেন রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া আবদুল্লাহ শফিক আবারও ফিরছেন দলে। প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন পেসার আকিফ জাভেদ। নিউজিল্যান্ড সফরে 5টি টি-20 ও 3টি ওয়ানডে খেলবে পাকিস্তান। 16 মার্চ শুরু টি-20 সিরিজ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য সেরা 23 নির্বাচন করা চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রিয়ার মতে অনুশীলনে সবাই সেরাটা দেওয়ার বাছাই করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নিজেদের জায়গা ধরে রাখতে অনুশীলনে পূর্ণ মনোযোগ দিতে ব্যস্ত খেলোয়াড়রা। 8 সেশন অনেক কম্পিটিশন চলতেছে এখানে, কারণ কারা টিমে বেস্ট 11-এ খেলবে কারা খেলবে না। কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই 11-এ খেলবে। I think it's the most difficult camp to make the selection since I'm here. And because first we need to drop 7 players for the not only a good level on the pitch, but off the pitch everyone is very focused, being really responsible and professional in all the activities that we have during the day. Everyone wants to know more, everyone wants to be part of the team. We will play probably on the 8th, most probably on the 8th against Sudan, that they are there already. And I want to play 2 more matches. So total 3, that's the objective. And I think we are gonna be able to do it. চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এর লড়াইয়ে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় এই 2 দলের 2টি লড়াই শেষ হয়
1-1 সমতায়। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর খেলায় মঙ্গলবার সান্টিয়াগো বার্নাব্যুতে হবে প্রথম লেগ। পরের সপ্তাহে ফিরতি লেগ হবে অ্যাটলেটিকোর ওয়ান্দা মেট্রোপলিটানোয়। 3বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে 3বারই হেরেছে সিমিওনের শিষ্যরা। এই মৌসুমে প্লে অফে 2 লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে 6-3 গোলে হারিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে রিয়াল। সর্বশেষ 5 দেখায় 2 দলের জয়, 1টি করে ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। শেষ করছে এখন জাতিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/c/ekhon tv, youtube.com/c/ekhon tv।